তোমাদের যা করার তা তোমরা পরে করিও, এখন আগে আরোহীর দিকে খেয়াল করো। মেয়েটা সেই কবে থেকে ঠিক মতো না খাচ্ছে না ঘুমাচ্ছে। কেন মা, আরোহীর কি হয়েছে? জানি না, সাগর চলে যাওয়ার পরে থেকেই কেমন জানি হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দিন রাত শুধু ঘরে বসে বসে কান্না করে। এই কয়দিন এই সাগরকে এত মিস করতে শুরু করে দিয়েছো, যার জন্য তুমি একেবারে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছো। কাউকে এত মিস করা কিন্তু ভালো না। আচ্ছা আরোহী, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা দিদি? সাগর কি তোমাকে সত্যি সেই কথাগুলো বলেছিল? তুমি কি বলতে চাচ্ছ? আমাদের মেয়ে তোমাদের মিথ্যা বলছে? আমাদের মেয়ে মিথ্যা বলছে? না, আমি সেইটা বলতে চাই নাই, কিন্তু আমি আমার ভাইকে যতদূর চিনি আমি কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি ভাই এমন কাজ করতে পারে না। তোমার ভাই কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমরা ভালো করেই জানি। যদি আমার মেয়ের বিয়ের সময় তোমার ভাই ওই কাজটা না করতো, তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার ভাইয়ের সাথেই জীবনেও দিতাম না। তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চেয়ে ওকে আমি কেটে জলে ভাসিয়ে দিতাম। কি? আমার ছেলে এইসব করতে পারে না? তাহলে হয়তো আপনি আপনার ছেলেকে ভালো করে এখনো চিনতে পারেন নাই। আমার ছেলে একটি বেশি দুষ্টু ছিল, আমি মানি, কিন্তু তাই বলে কারোর সাথে মারামারি, এইটা আমার ছেলেকে কখনোই করতে পারে না। আপনাদের বিশ্বাস না হলে আমার কিছু করার নেই, কিন্তু এটাই সত্যি। তাছাড়া আমি তখনই আপনার কাছে আমার ছেলের কাহিনী বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আপনার মান সম্মানের কথা ভেবে আসতে দেয় নাই। আগে যা হওয়ার হয়ে গিয়েছে, সেটা আমরা কেউই পরিবর্তন করতে পারবো না, কিন্তু এখন আমি আরোহীকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর আপনারা আরোহীকে দিতে দিন। ঠিক আছে। আরোহী, বললে না আমার ভাই কি সত্যিই তোমাকে ওইসব বলেছিল? কি হলো বলো? মা, তুই বলে দে, সাগর তোকে সত্যিই ওইসব বলেছিল? না বাবা, সাগর আমাকে কখনো ওইসব বলেনি। আরোহী, তুমি কি বললে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলেছি। সাগর আমাকে কখনো ওইসব কিছু বলেনি। এমনকি সাগর আমাকে বাড়ি থেকে যৌতুক আনার জন্য অত্যাচার বা কিছুই বলেনি। সাগর বাসরাতে শুধুমাত্র বলেছিল আমাকে বিছানায় শুতে দিবে না। এর বেশি আর কখনো আমাকে কিছু বলেনি, না আমার সাথে কিছু করেছে। বাবা! তো তো তো- তো- মানে তুমি আমাদের মিথ্যে বলেছো? হ্যাঁ। বৌমা, আমি তো তোমাকে আমার মেয়ে মেনেছিলাম, তাহলে তুমি শুধু শুধু এমন কেন করলে? সাগর আমার বিয়ে ভেঙে দিয়েছিল আর সবার সামনে বাবার মান সম্মান নষ্ট করে দিয়েছিল, তাই রাগের মাথায় তখন ওইসব করে ফেলেছি। কিন্তু তোর লজ্জা করলো না এসব করতে? আমি ভেবেছিলাম সাগর খারাপ, কিন্তু এখন দেখছি আমার মেয়ে খারাপ। হয়তো সেদিন যা হয়েছে সেসবের জন্য তুই দায়ী, সাগরের কোনো দোষ ছিল না। বাবা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছুই করিনি, আমি রাগের মাথায় ওসব করে ফেলছি। আমাকে একদম বাবা বলে ডাকবি না। যে মেয়ে নিজের স্বামীর উপর এত বড় মিথ্যা অপবাদ দিতে পারে সে আমার মেয়ে না। আমার মেয়ে তো কখনোই এমন ছিল না। বাবা, আমি তোমার মেয়ে, আমি এসব করেছি। সাগর তোমার মান সম্মান নষ্ট করেছিল, তার জন্য আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি এত কিছু হয়ে যাবে। তোকে আমি বলেছিলাম তুই প্রতিশোধ নে। তাছাড়া সাগর যেমন আমার মান সম্মান নষ্ট করেছিল, তেমনি সবকিছু তো সাগর নিজেই ঠিক করেছিল। তুই এসব করার আগে একবারও কি ভেবেছিলি যেদিন তোর এসব কাজের কথা সবাই জেনে যাবে সেদিন আমার মান সম্মান কোথায় থাকবে? বাবা বিশ্বাস করো, আমি এসব ভেবে করিনি। তোকে একবার বলছি, না, তুই আমাকে বাবা বলে ডাকবি না। মা, তুমি একটু বাবাকে বোঝাও না, আমি তো এইসব ইচ্ছে করে করিনি। আমি কি করে তোর বাবাকে বোঝাবো? তুই যে এতটা নিচে নেমে যাবি সেটা আমি ভাবতেই পারিনি। কি করে পারলি এমন একটা নীচ কাজ করতে, সাগরের নামে এমন মিথ্যা অপবাদ দিতে, আমাদের বিশ্বাস করতে? তোর জন্য ছেলেটা আজকে ওর বাবার আদরের থেকে বিরত, ওর পরিবার থেকে দূরে, আর তুই বলছিস আমরা তোকে বিশ্বাস করব? আপনারা দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমি না জেনে আপনাদের ছেলের সম্পর্কে অনেক খারাপ কথা বলে ফেলেছি। আমি ভাবতেই পারি নাই আপনাদের ছেলে না, আমাদের মেয়েই খারাপ ছিল। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই।
এতে তো আপনাদের কোনো দোষ ছিল না। তবুও দোষটা আমাদের মেয়েই করেছে। আপনারা অনুমতি দিলে আমরা এখন আসতে চাই। আমরা ওর মুখ আর দেখতে চাই না। তুমি বাড়িতে যাবে নাকি আমি তোমাকে এখানেই রেখে যাব? শ্বশুর মশাই আর কিছু না বলে চলে যেতে লাগলো। শাশুড়ি মাও তার পিছনে পিছনে গেল। আরোহী ওর মা বাবা কয়েকবার ডাক, কিন্তু তারা ওর ডাকার উত্তর না দিয়ে চলে গেল। আরোহীর মা বাবা চলে যাওয়ার পর আরোহী সেখানে বসে বসে কান্না করতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ না। আরোহীর এই কথাগুলো শুনে বাবার সাথে সম্পূর্ণ পরিবারের কী অবস্থা হলো সেইগুলো আগামী পার্ট পড়লে জানতে পারবেন। তারা চলে যাওয়ার পর সবাই যার যার মতো বসে রইল। কারো মুখে কোনো কথাই নেই। মোট কথায় এমন একটা সময় কি বলবে সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। আরও কিছু সময় চলে যাওয়ার পর বৌদি বলে উঠল, বাবা, অনেক সময় তো পেরিয়ে গেল, চলেন এবার একটু ঘরে গিয়ে বিশ্রাম নেবেন, না হলে আবার আপনার শরীর খারাপ করবে। আমি বেঁচে থেকেই কি আর মরে গেলেই কি, আমি আমার ছেলের সাথে যেমন ব্যবহার করি এমন ব্যবহার পৃথিবীর আর কোনো বাবাই তার ছেলের সাথে করে না। বাবা, আপনি যা করেছেন তা সব কিছু না জেনে করেছেন। এতে তো আপনার কোনো দোষ নেই। দোষ আমারই। আমি কেন সবকিছু ভালো করে না জেনে সাগরের সাথে এমন ব্যবহার করলাম? এমনিতেই তোমার শরীর ভালো না, এভাবে যদি তুমি বসে কান্না করতে থাকো তাহলে তোমার শরীর আরো খারাপ করবে তো। করুক, সেই দিন তুমি ঠিকই বলেছিলে আমার মতো বাবার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। যে নাকি মানুষের কথা শুনে নিজের ছেলের এত বড় শাস্তি দেয়, তার বেঁচে থাকার সে মরে যাওয়াই ভালো। কি সব আজে বাজে কথা বলছো? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সাগরকে কে দেখে রাখবে? তুমি জানো না সাগর তোমাকে কতটা ভালোবাসে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো সাগরও মরে যাবে। ওর কিছু হবে না। ও আমাকে আগে যতটা ভালোবাসতো এখন হয়তো তার চেয়েও বেশি ঘৃণা করে। তাছাড়া ঘৃণা করবে না কেন? আমি যা করেছি তারপরে তো ঘৃণা করারই কাজ। আর যাই হোক না কেন, সাগর তোমাকে কখনো ঘৃণা করতে পারে না। তাছাড়া আমার বিশ্বাস তুমি যদি ওর সামনে গিয়ে দাঁড়াও তাহলে সাগর তোমার উপর রাগ না করে কথা বলে থাকতে পারবে না। আমি জানি সাগর এখন আর আমার মুখও দেখতে চায় না, তাই তো এখান থেকে চলে গেল। আর বাকি রইল সাগরের সামনে গিয়ে দাঁড়ানো। আমি কোন মুখে সাগরের সামনে যাব? এই মুখ আমি কি করেই বা ওকে দেখাবো? তাছাড়া যে বাবা ওকে বাড়ি ছাড়া করেছে, ওর মুখের সামনে ভাত কেড়ে নিয়েছে, তার মুখে তো ওর জীবনে দেখতে চাইবে না। বাবা, তুমি এত ভেবো না তো। আমি জানি সাগর সব ভুলে তোমাকে ক্ষমা করে দিবে, তাই তুমি এত চিন্তা করো না। আমি বলি কি, কালকে তুমি আর মা গিয়ে সাগরের কাছে কিছুদিন থেকে আসো, তাহলে দেখবে সব আগের মতো হয়ে যাবে। এই মুখ নিয়ে আমি কি করে ওর সামনে দাঁড়াবো? আমার এত সাহস নেই যে আমি ওকে এই মুখ আবার দেখাবো। তুমি শুধু শুধু এত চিন্তা করছো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে কিছুদিন সাগরের সাথে থেকে ওর রাগটা ভাঙার চেষ্টা করো, দেখবে সব কিছু আগের মতো হয়ে যাবে। হ্যাঁ নীলিমা, একদম ঠিক বলেছে। চল আমরা কালকে সাগরের কাছে যাই। অনেক দিন ধরে ছেলেটাকে দেখা হয় না। এই সুযোগে ছেলেটাকে দেখাও হয়ে যাবে আর তোমাদের মধ্যে রাগ অভিমানও শেষ হয়ে যাবে। কিন্তু না বাবা, আর কোনো কিন্তু না। তুমি আর মা কালকে সাগরের কাছে যাচ্ছ, এটাই ফাইনাল। যদি অফিসে কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি দেখে নেব। তুমি আর মা সাগরের কাছে কিছুদিন বেরিয়ে আসো। আচ্ছা, তাহলে সবাই চলো, এখন কিছু খাবার খেয়ে নিবে, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে। না বৌমা, আজকে আমার কিছু খেতে মন চাচ্ছে না। বাবা, মন চাচ্ছে না বললে তো হবে না। কালকে এতটা পথ যাবেন, আজকে যদি না খেয়ে থাকেন তাহলে কি করে চলবে? অতঃপর বৌদি সবাইকে নিয়ে খেতে বসলো। আরোহী একবার চেয়েছিল মা আর বাবাকে বলতে তাদের সাথে সেও যাবে, কিন্তু কোন মুখে কথাটা বলবে? তাছাড়া যার উপর প্রতিশোধ নিলাম তার সামনে গিয়েই বা কী করে মুখ দেখাবো? এই সব ভেবে আর আরোহীকে মা বাবাকে বলতে সাহস পাইনি। আরোহী যখন মেঝে থেকে উঠে রুমের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে আরোহীর সামনে বৌদি চলে আসলো। কোথায় যাচ্ছ? রুমে। কেন খাবে না? কি হলো বলো? না, আসলে খিদে নেই তো, তাই খেতে ইচ্ছে করছে না।
আমাদের বাড়ির বউয়েরা রাতে না খেয়ে থাকে, চুপচাপ এসে খেতে বসে পড়ো। আরোহী হয়তো ভেবেছিল আমার মতোই বাড়ি থেকে তার ভাতও উঠে যাবে। আরোহী আর কিছু না বলে খাবার টেবিলে গিয়ে খেতে বসে পড়ল। খাবার শেষ হওয়ার পর সবাই যার যার রুমে চলে গেল। আরোহী রুমে গিয়ে শুয়ে কান্না করতে লাগলো। আমার আর আরোহীর পুরনো দিনের কাটানো স্মৃতিগুলোর কথা মনে করতে লাগলো। বিয়ের পর আরোহী আমার সাথে কি কি করেছে আর আজকে কি কি হয়েছে এইসব ভাবতে ভাবতে কান্না করতে লাগলো। কান্না করতে করতে শেষ রাতের দিকে আরোহী ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে মা আর বাবা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আরোহী বারবার ইচ্ছে করলে মাকে বলতে তাদের সাথে আরোহীকে নিয়ে যেতে, কিন্তু কোনো এক কারণে মুখ ফুটে বলা হচ্ছে না। তাই বারবার মা বাবার আশেপাশে ঘুরঘুর করছে। যদি তারা বলে তাকে সাথে করে নিবে, মা বাবার আশেপাশে এতবার ঘোরার পরেও যখন মা বাবা আরোহীকে মুখ ফুটে বলল না, এমনকি তাদের যাওয়ার সময় হয়ে আসলো, তখন আরোহী মুখ কালো করে নিজের রুমে গিয়ে বসে রইল। আরোহী রুমে গিয়ে বসার কিছু সময় পর মা আরোহীর রুমে আসলো। আরোহী ভাবলো হয়তো চলে যাবে, তা বলার জন্য এসেছে, কিন্তু হলো উল্টোটা। তুমি কি আমাদের সাথে যাবে? যদি যেতে চাও তাহলে আসতে পারো। মা, আপনি সত্যি বলছেন আমাকে আপনাদের সাথে নেবেন? হ্যাঁ, আমি জানি তুমি যাওয়ার জন্যই আমাদের আশেপাশে এত ঘুরছিলে, কিন্তু একবার মুখ ফিটে বললেই তো পারতে। আসলে আপনারা যদি আমাকে না নেন, তাছাড়া আমি যা করেছি তারপরেও যদি আপনারা আমার উপর রাগ করে থাকেন, এইসব ভেবেই আর বলতে পারিনি। আরে পাগলি মেয়ে, আমরা জানি তুই যা কিছু করেছিস সব না বুঝে করেছিস। তাছাড়া কোনো মা বাবাই কি তাদের ছেলে মেয়ের উপর রাগ করে থাকতে পারে? মা, আপনি সত্যি বলছেন আপনি আমার উপর রাগ করে নেই? হ্যাঁ, যদি আমাদের সাথে যেতে চাস তাহলে তাড়াতাড়ি কর, আমরা একটু পর বের হব। কিন্তু বাবা কি আমাকে তার সাথে নেবে? তোর বাবাই আমাকে পাঠিয়েছে তোকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য, তাই অত শত না ভেবে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আপনি 2 মিনিট বসেন, আমি এখনই তৈরি হয়ে আসছি। ঠিক আছে, যা। তারপর আরোহী পোশাক পাল্টে সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি মা বাবার সামনে গিয়ে উপস্থিত হয়। তারপর সবাই মিলে আমার কাছে আসার জন্য বেরিয়ে পড়ে। আপনারা অনেকেই ভাবতে পারেন আমার পরিবারের মানুষ আরোহীকে এত সহজে ক্ষমা করে দিল কেন, বিশেষ করে বাবা এত তাড়াতাড়ি ক্ষমা করে দিল কেন? কারণ তারা আরোহীর পরিস্থিতি বুঝেছে। আমি আর আরোহীর সম্পর্ক ভাঙার পর আমি সব সম্পর্ক ভেঙে দিয়েছি। আরোহীকে কখনো সুখে থাকতে দেয়নি। এমনকি আরোহীর বিয়ের দিন সেখানে উপস্থিত হয়ে আরোহীর চরিত্র নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। ওর বাবার মান সম্মান নষ্ট করেছি। আর আরোহী কেন, আপনি যদি কোনো মেয়ের চরিত্র নিয়ে বাজে কথা বলেন, এমনকি আপনি যদি সেই মেয়ের সামনে ওর বাবার মান সম্মান নষ্ট করে দেন, তাহলে প্রতিটা মেয়েই এমন প্রতিশোধ নেবে। আমার পরিবারের মানুষ আরোহীর এই পরিস্থিতিটা বুঝেই আরোহীকে ক্ষমা করে দিয়েছে। আরোহী তৈরি হয়ে এসে বাবা মার সাথে চলে আসলো আমার কাছে। আসতে আসতে তাদের রাত হয়ে গেল। আমি অফিস থেকে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখনই মা বাবা আর আরোহী আমার বাসায় এসে কলিং বেল বাজালো। বলে রাখা ভালো, আমি আগেই তাদের আমার বাসার ঠিকানা বলেছিলাম। আমি দরজা খুলে মাকে দেখে যতটা না খুশি হয়েছিলাম, আরোহী আর বাবাকে দেখে তার চেয়ে বেশি রাগ হচ্ছিল। তারপর আমি যা করলাম তা হয়তো বাবা কখনো ভাবিনি আমি বাবার সাথে এমন কিছু করব, কিন্তু আমার রাগের কারণে আমি বাবার সাথে এমন ব্যবহার করলাম। দরজা খুলতেই দেখতে পারলাম মা বাবা আর আরোহী দাঁড়িয়ে আছে। মা, তুমি আসবে, আমাকে একটু বলে আসবে না? তাহলে আমি গিয়েই তোমাকে স্টেশন থেকে নিয়ে আসতাম। তার কোনো প্রয়োজন ছিল না, তোর বাবা তো সাথেই ছিল। তা বলো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আসো, ঘরে আসো। শুধু কি আমার সাথে কথা বললেই চলবে? তোর বাবা আর বউও তো এসেছে, ওদের সাথেও কথা বল। সাগর
মিস্টার সুনীলদের সাথে আমি আর কি কথা বলবো, উনি তো এখানে আমার জন্য আসেনি। তোর জন্য আসে নেই মানে? আর তুই বাবাকে বাবা না বলে নাম ধরে বলছিস কেন? মানে উনি তো এসেছেন ওনার কাজে, উনি নিশ্চয়ই এখানে দেখতে এসেছে আমি ওনার দেওয়া কাজ ঠিক মতো করছি নাকি আগের মতো টাকা অপচয় করে বেড়াচ্ছি। আর বাকি রইল উনাকে ধরে ডাকা। উনি তো আমার বাবা না। উনি যদি আমার বাবা হতেন তাহলে আমি নিশ্চয়ই ওনাকে বাবা বলে ডাকতাম। বাবা না মানে কি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট হয়নি। তুমি হয়তো ভুলে গিয়েছো যে উনি আমাকে ত্যায্যপুত্র করেছে। উনি যখন আমাকে ত্যায্যপুত্র করেছে ঠিক তখনই উনি আমার বাবার স্থান হারিয়েছে। এখন উনি আমার জন্য শুধু মালিক আর আমি ওনার কর্মচারী। আর রইল বউ, তার বিষয়ে আমার কিছু বলার নেই। সে থাকলেও আমার কিছু আসে যায় না, আর না থাকলেও কিছু আসে যায় না। তুমি সবাইকে নিয়ে ঘরে গিয়ে বসো, আমি একটু বাহির থেকে আসছি। এখন আবার বাইরে যাবি কেন? আমরা এতদিন পরে এসেছি, আমাদের সাথে বসে কিছু কথা বল। কথা তো পরেও হবে, কিন্তু এখন বাইরে না গেলে হোটেল বন্ধ হয়ে যাবে আর তোমাদের সারা রাত না খেয়ে থাকতে হবে। কেন, তুই বাড়িতে রান্না করছিস না? আমি কি রান্না করতে পারি নাকি? তার মানে তুই এতদিন ধরে হোটেলে খাবার খাচ্ছিলি? হ্যাঁ। আমাকে একবার বলতে পারলি না? আমি বৌমাকে তোর কাছে পাঠিয়ে দিতাম। তুমি ওনাকে আমার কাছে পাঠাবে জেনেই আমি তোমাকে বলিনি। এখন তোমরা বিশ্রাম নাও, আমি একটু পরে ফিরে আসবো। আচ্ছা। আমি বাহিরে এসে হোটেলে চলে গেলাম। অন্যদিকে আমার কথাগুলো শুনে বাবা অনেক কষ্ট পেল, তাই সামনে থাকা সোফায় গিয়ে মাথা নিচু করে বসে রইল। মা আর আরোহী গিয়ে বাবার পাশে বসলো। বাবা কেমন করে বসে থাকতে দেখে মা বুঝতে পারল বাবা আমার কথাগুলো শুনে কষ্ট পেয়েছে। আমি জানি সাগরের কথাগুলো শুনে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এইভাবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। তাহলে আমি কি করব? ও তো আমার সাথে কথা বলতেও চায় না। কে বলেছে তোমাকে সাগর তোমার সাথে কথা বলতে চায় না? দেখলে না দেখলে না আমি আমাকে দেখে কেমন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। দেখো, তুমি সাগরের সাথে যা করেছিলে তারপর তোমার সাথে সাগরের এমন ব্যবহার করাটা স্বাভাবিক। এখন যদি তুমি সাগরের এই কথাগুলো সহ্য না করো তাহলে তোমার আর সাগরের সম্পর্ক আগের মতো হবে কি করে? তাই আমি বলি কি, তুমি আস্তে আস্তে চেষ্টা করো সাগরের সাথে সবকিছু ঠিক করতে। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আজকে শুধুমাত্র আমার জন্য আপনার আর আপনার ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। না বাবা, এখানে তোর কোনো দোষ নেই। তুমি ছাড়া এখানে অন্য কেউ থাকলে সেও ঠিক একই কাজ করতো। তবু আমি যদি এসব না করতাম তাহলে তো এসব কিছুই হতো না। এসব আমার ভাগ্য ছিল, তাই হয়েছে। তুমি শুধু শুধু নিজেকে দোষী ভেবে কষ্ট পেও না। অনেক হয়েছে বিশ্রাম করা, এখন তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নেও। না হলে সাগর যদি এসে তোমাদের এখানে বসে থাকতে দেখে তাহলে আবার রাগ করবে। মা, আমি কোথায় থাকবো? এখানে তো মাত্র 2টা রুম আছে। তুমি আর সাগর একটাই, আর আমি আর তোমার বাবা একটাই থাকবো, তাহলেই তো হয়ে গেল। কিন্তু ওকে আমাকে ও রুমে থাকতে দেবে? তুমি তার চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে সব কিছু ঠিক করে দিব। এখন তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। আরোহী আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার কাপড়ের পাশে নিজের কাপড়গুলো রেখে দিল। কিছু সময় পর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই সোফায় বসে টিভি দেখছে। আমি খাবারগুলো নিয়ে মার কাছে গেলাম। মা, খাবার নিয়ে এসেছি, চলো তাড়াতাড়ি খেয়ে নেই। ঠিক আছে, তুই তোর বাবার সাথে বসে কথা বল, আমি খাবার বেড়ে তোকে ডাক দিচ্ছি। তার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই, আমি বরং ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, ফ্রেশ হয়েই আস, আর কালকে সকালে উঠে বাজার করে এনে দিস। কালকে থেকে হোটেলের খাবার বন্ধ। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম, তখন মা আমাকে খাবার খেতে ডাকে। খাবার খাওয়া শেষ করতে ওঠার পর খেয়াল করলাম বাহিরে জোরে জোরে বাতাস বইছে। বিকালের দিকে আকাশটা মেঘলা দেখেছিলাম, হয়তো একটু পরে বৃষ্টি আসবে। আমি সেই দিনে খেয়াল না করে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাতে লাগলাম। মোবাইল চালানো শেষ হওয়ার পর যখন দরজা বন্ধ করতে যাব ঠিক তখনই আরোহী তাড়াতাড়ি আমার ঘরে ঢুকে গেল। আরোহী যেইভাবে ঘরে ঢুকলো দেখে মনে হচ্ছিল এত সময় ধরে দরজার বাহিরে দাঁড়িয়েছিল। আমাকে দরজা বন্ধ করতে দেখেই
তাড়াতাড়ি ঢুকে গেল। আপনি আমার ঘরে আসলেন কেন? ঘুমোতে। এখানে কেন? মা তো আমাকে এখানে শুতে বললো। আমার সাথে থাকবেন? ভয় করবে না? ভয় করবে কেন? যদি রাতে আপনাকে ধর্ষণ করি তাহলে সেই জন্য তো ভয় পাওয়া দরকার। তুমি আমার স্বামী, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে, তাই তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। স্বামী? হা 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 হা। হাসছো কেন? আমাকে আপনার স্বামী বললেন তাই? আমি কোন দিক দিয়ে আপনার স্বামী? তাছাড়া যদি স্বামী হতাম তাহলে তো আর আপনি আমার নামে এমন অপবাদ দিতে পারতেন না যে এইগুলো দিয়েছিলেন। দুঃখিত, আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি ভাবিনি তোমার সাথে এত কিছু হয়ে যাবে। বিশ্বাস? তাও আবার আপনার মতো মেয়েকে? কোনো দিনই না। আর আমি এই রাতের বেলা আপনার সাথে ঝগড়া করতে চাই না, তাই ঘর থেকে বেরিয়ে যান। না, আমি যাব না। মা আমাকে এই ঘরে থাকতে বলেছে, তাই মা আমাকে যতক্ষণ না এই ঘর থেকে যেতে বলবে আমি কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আমি মাকে পাঠাচ্ছি আপনাকে এই ঘর থেকে বের করার জন্য। তারপর আমি ঘর থেকে বেরিয়ে মা বাবার ঘরের সামনে গিয়ে মাকে ডাক দিলাম। আমার ডাক শুনে মা ঘর থেকে বেরিয়ে আসলো। কি রে, কি হয়েছে? এত রাতে আবার ডাকতে আসলি কেন? তুমি আমার ঘরে ওই মেয়েকে থাকতে বলেছ? কোন মেয়ে? তোমরা যেই মেয়েকে সাথে করে এনেছিলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কেন ওকে আমার ঘরে থাকতে বলেছ? জানো না আমি ওকে সহ্য করতে পারি না? দেখ বাবা, এই ঘরে দুইটা ঘর আছে, একটাই আমরা আর আরেকটাই তুই। এখন যদি তুই বৌমাকে তোর সাথে থাকতে না দিস তাহলে মেয়েটা এত রাতে কোন রুমে থাকবে? তাছাড়া ও তো তোর বউই। যেখানে খুশি থাকুক, সেইটা আমার দেখার বিষয় না। আর হ্যাঁ, আমি ওকে আমার বউ মানি না। ও আমার সাথে যা করেছে সেইগুলো যদি তোমরা জানতে তাহলে হয়তো তোমরাও ওকে সহ্য করতে পারতে না। আমরা সব জানি, বৌমা আমাদের সব বলে দিয়েছে। সব জানার পরেও তোমরা ওকে তোমাদের সাথে এখানে নিয়ে এসেছো। সাগর দেখ, আরোহী আর তোর বাবা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই তোর কাছে এসেছে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি তুই ওদের ক্ষমা না করিস তাহলে কি করে? আমি ওদের কাউকে জীবনে কখনো ক্ষমা করব না। শুনেছো তুমি? আমি ওদের ক্ষমা করব না। ঠিক আছে, ঠিক আছে, তুই তো আমাকে ভালোবাসিস আর তুই চাইবে না আমি কখনো তোর জন্য কষ্ট পাই, তাই না? হ্যাঁ। তাহলে অত্যন্ত আমার জন্য বৌমাকে তোর সাথে তোর রুমে থাকতে দে। আমরা যতদিন এখানে আছি ততদিন না হলে থাকতে দে। ঠিক আছে, শুধু তোমার জন্য ওকে থাকতে দিব। আচ্ছা, এখন গিয়ে ঘুমা। তারপর আমার রুমে চলে আসলাম। না, কি মা, আসল না? মা বলেছে আপনাকে আমার রুমেই শুতে দিতে। আমি জানতাম মা এটাই বলবে। আমার রুমে থাকতে দিব বলে এটা ভেবে নিয়েন না আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। যদি আমার এখানে ঘুমাতে হয় তাহলে আপনাকে নিচে মেঝেতে ঘুমাতে হবে। যদি মেঝেতে ঘুমাতে পারেন তাহলে আমার রুমে থাকেন, না হলে বেরিয়ে যান। তুমি আমাকে তোমার রুমে থাকতে দিয়েছো, এইটাই অনেক। আমাকে তোমার পাশে বিছানায় ঘুমোতে দেওয়ার প্রয়োজন নেই। এখন কথা না বলে আমাকে ঘুমাতে দিন। বেশি কথা বললে আপনাকে রুম থেকে বের করে দিব। আচ্ছা। তারপর লাইট নিভিয়ে আমি বিছানায় আর আরোহী মেঝেতে ঘুমিয়ে পড়লাম। ভেবেছিলাম রাত এইভাবেই শেষ হয়ে গিয়েছে, আমাকে আর ওর সাথে ঝগড়া করতে হবে না, কিন্তু আমি ভুলছিলাম। তারপর এমন কিছু হলো যার জন্য আমাকে আবার আরোহীর সাথে ঝগড়া করতে হলো। রাতে ঘুমিয়ে রয়েছি, তখন হঠাৎ করে বাহিরে বাতাস থেকে থেকে আস্তে আস্তে বৃষ্টি হতে শুরু করলো। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে বুঝতে পেরেই আরোহীর চোখের ঘুম হাওয়া হয়ে গেল, কারণ বৃষ্টির সময় বজ্রপাত হয়। সেই শব্দ শুনে আরোহী অনেক ভয় পায়, কিন্তু এমনিতে আবার বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করে। অন্যদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে বুঝতে পেরে আমার মনটা আরও ভালো হয়ে গেল, কারণ বৃষ্টির মধ্যে ঘুম ভালো হয় আর ঘুমটা আনন্দেরও হয়। আমি জানি বৃষ্টিতে বজ্রপাতের শব্দে আরোহী ভয় পায়, কিন্তু সেই দিকে চিন্তা না করে আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে মধ্যরাত হয়ে গেল, আমি মনের আনন্দে ঘুমিয়ে রয়েছি। অন্যদিকে ভয়ের কারণে আরোহীর অবস্থা নাজেহাল, কারণ বাহিরে প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছে আর তার সাথে বজ্রপাত। তারপর হঠাৎ প্রচণ্ড শব্দে আরও একটা বজ্রপাত হলো। আরোহীর কানে শব্দটি
যাওয়ার সাথে সাথেই আরোহী দৌড়ে আমার বুকে এসে পড়ল। ঘুমের মধ্যে হঠাৎ এমন হওয়ার কারণে আমার ঘুমটা ভেঙে গেল। কি হয়েছে দেখার জন্য আমি সাথে সাথে আমার মাথার কাছে ডিম লাইটটি জ্বালিয়ে দিলাম। ডিম লাইট জ্বালিয়ে দেওয়ার পর খেয়াল করলাম আরোহী আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে জড়িয়ে আছে। আমি আরোহীকে আমার সাথে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমি আরোহীকে সরাতে পারছি না। তাই শেষ পর্যন্ত আরোহীকে জোরে ধাক্কা দিয়ে ঠাস ঠাস করে আমি আরোহীর দুই গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। তোকে না বলেছি নিচে শুতে, তাহলে আবার কোন সাহসে আমার পাশে এসে শুয়েছিস? শুয়েছিস, আমাকে জড়িয়ে ধরার সাহস কোথায় পেলি? আরোহী গালে হাত দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আরোহীর এমনভাবে তাকিয়ে থাকার কারণটা অবশ্য আমি জানি। কারণটা হলো আমাদের যখন সম্পর্ক ছিল তখন আমি প্রায়ই আরোহীকে বলতাম বিয়ের পর তুমি প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে আমার বুকে মাথা রেখে ঘুম আসবে। আমার কথা শুনে কখনো আরোহী হাসতো, আবার কখনো ভাব বলে মুখ ভেঙিয়ে বসে থাকতো। আমার এই কথাগুলোই হয়তো আরোহী মনে মনে এখন ভাবছে, কি রে কথা বলছিস না কেন? নাকি আরও 2টা দেব? না, আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তো তোমাকে জোরে ধরেছি। ভয়? কিসের ভয়? বাহিরে বর্জ্যপাত হচ্ছে তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো জানোই আমি বর্জ্যপাতে ভয় পাই। তাই বলে আমাকে জড়িয়ে ধরবি? না আসলে থাক, আর বলতে হবে না, যা নিচে গিয়ে ঘুমিয়ে পড়। এই বৃষ্টির মধ্যে আমি নিজে ঘুমাতে পারবো না। আমি আজকে রাতের জন্য তোমার পাশে ঘুমাই। কথা দিচ্ছি আর কখনো তোমার পাশে ঘুমোতে চাইবো না, শুধু আজকে রাতটাই। ঠিক আছে, তুই বিছানার একদম শেষ মাথায় গিয়ে ঘুমা, আমার আশেপাশেও আসবি না। ঠিক আছে। তারপর আরোহী নিচে থেকে বালিশ এনে শুয়ে পড়ল। আমি জানি আরোহী বজ্রপাতের কারণে অনেক ভয় পায়, তাই আজকে বিছানায় শুতে দিলাম। আজকে যদি বিছানায় শুতে না দিতাম তাহলে হয়তো আজকে রাতেই আরোহী ভয়ের কারণে মরে যেত। তখন আবার আমি পড়তাম বিপদে। দেখতে দেখতে বাহিরে বৃষ্টির পরিমাণ বাড়তে লাগলো, আর তার সাথে বজ্রপাতের পরিমাণও। বজ্রপাতের শব্দ শুনে আরোহী বিছানার পাশে থেকে আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এগিয়ে আসতে আসতে এক পর্যায়ে আমার শরীরের একদম কাছে চলে আসলো। কে রে, তোকে না বললাম তুই বিছানার ওই পাশে ঘুমাবি, তাহলে আবার এখানে আসছিস কেন? বাহিরে অনেক বজ্রপাত হচ্ছে, তাই অনেক ভয় করছে। আরোহীকে এমন কাঁপতে দেখে আমিও আর কিছু বললাম না। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাতে আরোহী 1 মিনিটের জন্যেও আর চোখের 2 পাতা এক করেনি। ভয়ের কারণে ঘুমাতেও পারেনি, আর আমাকে জড়িয়ে ধরার সাহসও করেনি। তাই নির্ঘুমই রাতটি কেটে গেল। তার সাথে রাতে ভয়ের কারণে আরোহী আস্তে আস্তে কান্নাও করেছে। বৃষ্টি সারা রাত চলল। ভোরের পরে বৃষ্টি শেষ হলো। সকাল প্রায় হয়ে এসেছে দেখে আরোহীও আর ঘুমালো না, কিছু সময় শুয়ে থেকে উঠে গেল। সারা রাত ঘুম না হওয়ার কারণে আর কান্না করার কারণে আরোহীর চোখ দুটি ফুলে গিয়েছে। সকালে মা বাবাকে উঠিয়ে বাজারে পাঠিয়ে দেয় বাজার করার জন্য। বাবা বাজার নিয়ে বাড়িতে আসার পর আরোহী মার সাথে সকালের নাস্তা তৈরি করতে থাকে। আরোহী যখন মার সাথে নাস্তা তৈরি করছিল তখন মা আরোহীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল আরোহী কালকে সারা রাত ঘুমায়নি, এমনকি কান্নাও করেছে। কারণ চোখের নিচে কালো হয়ে গিয়েছে, আর গালে চোখের জলের দাগ এখনও বোঝা যাচ্ছে। কালকে রাতে আরোহীর জন্য ঘুমে সমস্যা হয়েছিল দেখে আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। আমার ঘুম থেকে ওঠার আগে বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে নাস্তা করতে গেলাম। মা আমাকে নাস্তা বেড়ে দিল। মা যখন আমাকে নাস্তা দিচ্ছিল আমি খেয়াল করলাম মা আমার দিকে কেমন রাগী চোখে তাকিয়ে আছে। মার এমন করে তাকিয়ে থাকার কারণ আমি জানি না, আর জিজ্ঞাসা করতেও ইচ্ছে করলো না। আমি আমার মতো নাস্তা করে আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে অফিসে যাওয়ার জন্য পোশাক পরে বের হওয়ার পরে দেখলাম মা সামনে দাঁড়িয়ে আছে। আমি মার কাছে গেলাম। মা তুমি এখানে, কিছু বলবে? কিছু বলার আগেই মা আমার 2 গালে 2টা থাপ্পড় মেরে বসলো। মা হঠাৎ আমাকে এমন করে থাপ্পড় মারার কারণ আমি বুঝতে পারলাম না। মা তুমি আমাকে হঠাৎ মারলে কেন? কেন মেরেছিস তুই জানিস না? না। আর কত মিথ্যা বলবি? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না, আর থাপ্পড় খাওয়ার মতো কিছু করিও নি। কালকে রাতে আমি তোকে কি বলেছিলাম? কি বলেছিলে? আরোহী এখানে আসতে চায় নাই, আমি ওকে জোর করে এখানে এনে নিয়ে এসেছি।
এই বাড়িতে শুধু 2টা রুম, তাই তুই আরোহীকে তোর কাছে শুতে দিস। আমি তো ওকে আমার ঘরে ঘুমাতে দিয়েছি, তাহলে তুমি আমাকে মারলে কেন? তুই ওকে ঘুমাতে দিয়েছিস? হ্যাঁ। আমার সাথে কথা বলে তুই ওকে গিয়ে কিছু বলেছিস, মনে নেই? তেমন কিছু না। তুই কালকে রাতে মেয়েটাকে আবার মারিসনি? কি হলো, কথা বলছিস না কেন? ও বলছে আমি ওকে কালকে রাতে মেরেছি। সব কিছু বলতে হয় না, আমার মায়ের মন। আমি সন্তানের চেহারা দেখেই বলতে পারি কার সাথে কি হয়েছে। তুই জানিস তুই এখানে চলে আসার পর মেয়েটা তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, এমনকি ঠিকমতো ঘুমও আসতে না। প্রতি রাতে তোর জন্য কান্না করতো। আমি মেয়েটাকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম যাতে করে ও তোর কাছে ক্ষমা চাইতে পারে, আর তুই ওকে ক্ষমা করে সব ঠিক করে নিস। কিন্তু তুই যে এমন বের হবি তা আমি আগে জানতাম, তাহলে ওকে আমাদের সাথে করে কখনোই আনতাম না। মা, বিশ্বাস করো, আমি ওকে কালকে রাতে কিছু বলি নেই। চুপ, একদম চুপ। আমি তোর মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। আর হ্যাঁ, ভেবেছিলাম আমরা তোর সাথে কিছুদিন থাকবো, কিন্তু না, তোর মতো পশুর সাথে আর একদিনও থাকা যাবে না। তাই আমরা কালকে সকালেই এখান থেকে চলে যাব। এর মধ্যে আমি আর তোর চেহারা একবারের জন্য দেখতে চাই না। মা কথাটা বলেই সেখান থেকে চলে গেল। মার বলা শেষ কথাগুলো আমার বুকে তীরের মতো করে লাগছিল। তার সাথে বারবার মনে হচ্ছিল এখনই গিয়ে আরোহীকে মেরে ফেলি। আজকে ওর জন্য আমি আমার পরিবারের থেকে দূরে, আমার বাবার থেকে দূরে, আর আজকে আমার মাও আমাকে ভুল বুঝলো। কথাগুলো ভাবছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মার শেষ কথাটা রাখার জন্য আমি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। দুপুরেও আমি বাড়িতে আসিনি, আর বাবা অফিসের কাজের জন্য বাড়িতে আসেনি। তাই মা আর আরোহী ভেবে নিয়েছিল আমিও অফিসের কাজের জন্য বাড়িতে আসিনি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। বাবা বাড়িতে ফিরে আসলো। বাবাকে একা বাড়িতে ফিরতে দেখে মা আর আরোহী বাবাকে জিজ্ঞাসা করলো। সকালে মা আর উপর রাগ করলেও এখন আর রাগ করেনি। বাবা উনি কোথায়? সাগর কোথায় আমি জানবো কি করে? কেন, সাগর আজকে অফিসে যায়নি? না তো, আমি আরো ভাবলাম ও তোকে পেয়ে আজকে অফিসে যাবে না। কিন্তু উনি তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো বাড়ি ফিরে নাই। সব আমার দোষ। সাগর হয়তো আমার উপর রাগ করেই বাড়িতে আসেনি। যদি আমি সকালে সাগরকে ওসব না বলতাম তাহলে এসব কিছুই হতো না। তুমি আবার সাগরকে কি বলেছো? কিন্তু মা, কালকে রাতে তো উনি আমাকে কিছুই বলেনি আর করেও নেই। তাহলে তোমার চোখের নিচে কালো আর সকালে চোখের জলের চাপ ছিল কেন? কি আমি না জেনে শুনি শুধু সাগরকে এত কিছু বলে ফেললাম? মা, কান্না থামান, দেখবেন উনি একটু পরেই ফিরে আসবে। তখন আপনি ওনার সামনে দাঁড়িয়ে ওনার রাগ কমে যাবে। আরোহীর কথা শুনে মা একটু শান্ত হলো। দেখতে দেখতে আরও রাত হয়ে গেল, কিন্তু আমার বাড়ি ফেরার কোনো নামগন্ধই নেই। মা বাবা চলেন, আপনাদের খাবার দিই, রাত তো অনেক হলো, আপনারা খেয়ে ঘুমিয়ে পড়ুন। কিন্তু সাগর তো এখন আসলো না, আর বাড়িতে কখন আসবে সেটা তো বলে যায়নি। আপনি চিন্তা করবেন না, উনি ঠিক চলে আসবে। এখানে এসে হয়তো নতুন বন্ধু বানিয়েছে, তাদের সাথে সারাদিন কোথাও ছিল আর এখনও হয়তো আছে। আপনি এ নিয়ে চিন্তা করেন না, আপনারা বরং খেয়ে ঘুমিয়ে পড়ুন। উনি আসলে আমি ওনাকে খাইয়ে ঘুমিয়ে পড়ব। ঠিক আছে। আরোহীর কথাগুলো শুনে মা বাবার মনে হলো এমন হলেও হতে পারে, তাই আর কিছু না বলে খেয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে আরও রাত বাড়তে লাগলো। আমার জন্য আরোহী এখনও না খেয়ে জেগে অপেক্ষা করছে, কিন্তু আমার ফেরার কোনো খবরই নেই। আরোহী আমার অপেক্ষা করতে করতে খাবার টেবিলেই ঘুমিয়ে পড়ে। রাত যখন 1টা তখন আমি বাসায় ফিরে বেল বাজাতে লাগলাম। বেলের শব্দে আরোহী ঘুম ভেঙে গেল। আরোহী তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। দরজা খুলে আরোহী আমাকে দেখে অনেকটাই অবাক হলো। আরোহী কখনো ভাবতেও পারিনি জীবনে আমাকে এই অবস্থায় দেখবে। আমি ঘরে ঢুকে আরোহীর সাথে এমন কিছু করলাম যা দেখে আরোহী ভয় পেয়ে গেল। আরোহীর বারবার মনে হচ্ছিল আরোহী হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। দরজা খোলার পর আরোহী দেখতে পেল আমি দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আপনি এসেছেন, জানেন মা বাবা আপনার জন্য কত চিন্তা করছিল। আপনি এত সময় ধরে কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম আর না ছিলাম সেটা কি তোকে বলতে হবে? আপনি মদ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, কি করবি তুই? আপনি এত রাতে মদ খেয়ে পাশে এসে এমন মাতলামি করছেন। এখন যদি মা বাবা তাদের ঘর থেকে এসে আপনাকে এই অবস্থা দেখে,
তাহলে তারা কত কষ্ট পাবে আপনি কি একবার ভেবে দেখেছেন? কে কষ্ট পেলো আর না পেলো তার দেখার বিষয় আমার না। আমার যা মন চায় আমি তাই করব। আরোহী নিশ্চুপ হয়ে ভাবতে লাগলো, আমাকে এখানে যদি আর একটু সময় দাঁড় করিয়ে রাখে তাহলে বাবা মা আমার কথার শব্দ শুনে ঘরের বাহিরে চলে আসবে। তাই আরোহী আমাকে ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওই স্বর আমাকে ঘরে যেতে দে। আমি আরোহীকে সরিয়ে আমার ঘরের দিকে আসতে লাগলাম, কিন্তু এক পা বাড়িয়ে দিয়ে আমি পড়তে যেতে লাগলাম। আরোহী এসে আমাকে ধরে ফেললো। আপনি আমাকে ধরুন, আমি আপনাকে ঘুরে নিয়ে যাচ্ছি। তারপর আরোহী আমাকে ধরে ঘরে নিয়ে যেতে লাগলো। আরোহী আমাকে ঘরে নিয়ে বিছানার উপর বসালো। আমাকে বিছানার উপর বসানোর পর আমি আরোহীর দিকে তাকিয়ে রইলাম। এমন করে কি দেখছো? আমি নিশ্চুপ, হঠাৎ চোখের কোণে জল চলে আসলো। কি হলো, তুমি কান্না করছো কেন? আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? কি? আমি না হয় তোমার বাবার মান সম্মান সমাজের মানুষের সামনে নিচু করে দিয়েছিলাম, তার প্রতিদান আমি তোকে বিয়ে করে দিয়েছি। কিন্তু তুমি আমার থেকে আমার মা বাবাকে কেড়ে নিলে কেন? জানো, আমার যে মা বাবা আমার উপর কখনো রাগ করে থাকতে পারতো না, আমি যাই করি না কেন কখনো আমাকে বকেনি, আজকে তোমার জন্য সেই মা বাবাই আমাকে দূরে ঠেলে দিল। আচ্ছা, তোমার কি একটু কষ্ট হয় আর খারাপ লাগে না? যখন আমাদের মধ্যে সম্পর্ক ছিল তখন ভেবেছিলাম তোমাকে বিয়ে করে অনেক সুখী হব, আর তাই শেষ পর্যন্ত তোমার বিয়ে ভেঙে তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু আমি জীবনেও ভাবিনি তোমাকে বিয়ে করার পর তুমি আমার জীবন থেকে আমার মা বাবাকে কেড়ে নিবে। কেন করলে এমন? তোমার অপরাধী তো আমি ছিলাম। দরকার পড়লে আমাকে মেরে ফেলতে। আমাকে মেরে ফেললেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা না তুমি আমাকে কষ্ট দিয়েছো। বিশ্বাস করো, আমি তোমার সাথে এত কিছু করতে চাই নাই। এখনও যে কি করে এইসব হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হাহাহা, তোকে আমি জীবনেও ক্ষমা করব না। তুই আমাকে যতটা কষ্ট দিয়েছিস আমি এতটা কষ্ট জীবনেও পাইনি। আমি তোকে জীবনেও ক্ষমা করব না। কথাটা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম। আমার কথাগুলো আরোহীর মনে গিয়ে লাগলো। আমার কথা শুনে আরোহীর চোখে জল চলে আসলো। আমি ঘুমিয়ে পড়ার পর আরোহী আমাকে ধরে বিছানায় ভালো মতো শুইয়ে দিল। তারপর আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে আরোহী ফ্রেশ হয়ে মার সাথে রান্নাঘরে চলে গেল। সকালে আমার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমি আমার ঘরের বিছানায় শুয়ে রয়েছি। আমি এখানে কিভাবে আসলাম আমার মাথায় কিছুই ঢুকছে না। তারপর মাথাটা অনেক ব্যথা করছে। হঠাৎ মনে পড়লো কালকে মা বলেছিল আজকে বাসায় চলে যাবে। কথাটা মনে পড়ার সাথে সাথে মা মা বলে বিছানা থেকে উঠে আমি বাইরে যেতে লাগলাম। মাথা ব্যথার কারণে ঠিকমতো হাঁটতে পারছি না, তবুও কষ্ট করে ঘরের বাইরে গেলাম। আমার চিৎকার শুনে মা আমার ঘরের দিকে আসতে লাগলো। কি রে, কি হয়েছে? এমন করে চিৎকার করছিস কেন? মা, তুমি বলো না তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো না মা, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলো না মা। আরে আরে শান্ত হো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোর সাথেই থাকবো। হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। তার মানে তুমি আমার উপর আর রাগ করে নেই, তাই না? হ্যাঁ, কালকে তুই বাড়ি থেকে যাওয়ার পর আরোহীর মা আমাকে বলেছে আমি যেইটা ভেবেছিলাম সেটা বলছিল। তুই আসলে আরোহীর সাথে কিছুই করিসনি, তাই আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও বাবা, তুই আমার উপর রাগ করে নেই তো? তোমার উপর আমি রাগ করে থাকবো কেন? কালকে সব সত্যিটা জেনেই আমি তোকে মারলাম, তাই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি যেটা দেখেছি সেইটাই বিশ্বাস করে তোকে ওসব বলে ফেলেছি। আমি যদি জানতাম তুই আরোহীর সাথে কিছুই করিসনি তাহলে আমি তোকে কিছুই বলতাম না। ছি ছি, তুমি শুধু শুধু আমার কাছে ক্ষমা চেয়ে আমার পাপ বাড়াচ্ছ কেন? তুমি আমার মা, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমাকে শাসন করার। তাই তোমার যত ইচ্ছে আমাকে মারতে পারো, আমার কোনো সমস্যা নাই। আমাকে কি তোর মার মতো ক্ষমা করা যাবে না? কি রে, কথা বলছিস না কেন? তোর বাবা তো তোকে কিছু জিজ্ঞেস করেছে। তোর মা যেমন সবকিছু না জেনে তোকে মেরেছিল, ঠিক তেমনি আমিও তো না জেনে তোর সাথে ওইসব করে ফেলেছি। আমাকেও কি ক্ষমা করা যায় না? আমার ওইসব না হয় শাসন ভেবে আমাকে ক্ষমা করে দে। যে নিজের ছেলেকে বিশ্বাসই করতে পারে না সে আবার নিজের ছেলেকে কি করে শাসন করবে? সাগর, তুই কি ভুলে গিয়েছিস তুই কার সাথে কথা বলছিস? না মা, আমি ভুলিনি। তুমি একটু ভেবে বলো তো, তুমি জীবনে দেখেছো কোনো বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র করে শাসন করে? কি দেখনি, তাই না? দেখবে কি করে? আমার বাবার মতো তো আর সবার বাবা না। সবার বাবা তাদের নিজের ছেলেদের বিশ্বাস করে। কেউ যদি কিছু তাদের বিরুদ্ধে বলে তাহলে শাসন করলেও জীবনে নিজের ছেলেকে ত্যায্য পুত্র করে দেয় না। কিন্তু উনি আমার সাথে কি করলো?
আমার কথাগুলো না শুনে না বিশ্বাস করে আমাকে ত্যায্যপুত্র করে দিল। তুই জানিস তুই আসার পর তোর বাবা কতটা কষ্ট পেয়েছে? আরে ওনার মতো বাবা পাওয়া তোর জন্য ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যের ব্যাপারই তো। তা না হলে কি আর কেউ নিজের ছেলেকে ত্যায্যপুত্র করে দেয়? আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, এমন বাবা জানি আর কাউকে না দেয় যে নাকি নিজের ছেলের কথাই বিশ্বাস করে না। কথাটা বলে আমি সেখান থেকে ঘরে চলে আসলাম। মা পিছনে থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু আমি শুনিনি। আমার শেষ কথাটা বাবা শুনে অনেক কষ্ট পেল, তাই আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে আস্তে আস্তে গিয়ে সোফায় বসে গেল। অন্যদিকে আমি ঘরে বসে বসে নিজের চোখ মুছতে লাগলাম। বাবাকে কথাগুলো বলে আমারই খারাপ লাগছে। মন চাইছে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে ক্ষমা চাই, কিন্তু কোথাও একটা অভিমান কাজ করছে, তাই আর যাওয়া হয়ে উঠল না। আমি আমার মতো নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে বসে রইলাম। একটু পরে আরোহী আমার ঘরে আসলো। আরোহী ঘরে এসে একটা আবদার করে বসলো। আমি আরোহীর আবদার না রাখতে চাইলেও একজনের জন্য আবদারটি রাখতে হলো। আমি ঘরে বসে রয়েছি, তার কিছু সময় পর আরোহী হাতে একটা গ্লাস নিয়ে আমার কাছে আসলো। তোমার জন্য তেঁতুল শরবত নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। খাবো না। কেন? কারণ তুই বানিয়েছিস তাই। আমি বানিয়েছি বলে কি খাওয়া যায় না? না, যায় না। আমার হাতে এমন কি আছে যার জন্য আমি কিছু বানালে সেটা খাওয়া যাবে না? তোর হাতে কিছু নেই, কিন্তু তোর মাথায় কি আছে সেটা তো বলা যায় না। তুমি কি বলতে চাচ্ছ? আমার মাথায় আবার কি থাকবে? কেন, তুই জানিস না তোর মাথায় কি আছে? না, তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো। আমি যদি তোর হাতের কিছু খাই তাহলে দেখা যাবে আমি আর জীবনে কিছু খেতেই পারবো না। কেন? কারণ বলা তো যায় না কখন তুই আমার খাওয়ার জিনিসে বিষ মিশিয়ে নিয়ে আসিস। আমি তো আর তা জানবো না, আর খেয়ে নিলে সাথে সাথে মারা যাব। তুমি এই কথাটা বলতে পারলে? কথাটা বলার আগে তোমার মুখে একেবারের জন্য ভাবলো না? না, এখন এখান থেকে যা। নিশ্চুপ হয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল। কি হলো? তোকে না যেতে বলেছি, তাহলে যাচ্ছিস না কেন? তোমাকে কিছু বলার ছিল। ঠাস ঠাস দাঁড়িয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরোহী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো আমার থাপ্পড় মারার কারণ বুঝতে পারছে না। সেই কখন থেকে দেখছি তুই আমাকে তুমি তুমি করে বলছিস। কোন সাহসে তুই আমাকে তুমি বলছিস? আমি কি তোকে তুমি বলার অধিকার দিয়েছি? তাহলে কোন সাহসে আমাকে তুমি বলেছিস? সরি। মা বাবা যতদিন থাকবে ততদিন তাদের সামনে শুধু তুমি করে বলবি। এর বাহিরে যদি কখনো তুমি করে বলেছিস তাহলে তোর কি অবস্থা করব সেইটা তুই কল্পনাও করতে পারবি না। কথাটা জানি মনে থাকে। আচ্ছা, কি জানি বলতে যাচ্ছিলি সেইটা বলে এখান থেকে বিদায় হ। আজকে তোমার অফিসে যাওয়ার দরকার নেই। আমরা সবাই মিলে আজকে সারাদিন ঘুরে বেড়াবো। ঠাস ঠাস, তুই ভাবলি কি করে তোর জন্য আমি অফিসে যাব না আর তোকে নিয়ে ঘুরতে যাব? না না না, আসলে চুপ, একদম চুপ। এখনো সময় আছে, ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে আমি যে কি করে বসবো সেইটা তুইও জানিস না। কথাটা শোনার পর আরোহী সেখান থেকে চলে গেল। অন্যদিকে আমি বাবাকে ওইসব বলে আসার পর যা হয়েছিল তা শুনুন। আমি সেখান থেকে চলে আসার পর বাবা সোফায় বসে বসে নিজের হাত দিয়ে নিজের চোখের জল মুছতে থাকে। দেখেছো, আমি বলেছিলাম না সাগর আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আজকে তো ও নিজের মুখেই বলে গেল। তুমি আবারও ভুল করছো। কি ভুল? তুমি শুধু সাগরের মুখের কথাই শুনলে, একবারও ওর মনের কথা ওর চোখের ভাষা বুঝতে চেষ্টা করলে না। তোমাকে যখন সাগর ওসব বলেছিল তখন আমি ওর চোখে দেখেছি ও কতটা কষ্ট পাচ্ছিল। যদি কষ্টই পেত তাহলে সাগর আমাকে ওইসব বলতো না। তুমি তো জানোই সাগর একটু অভিমানী, সেই জন্যই এইসব বলেছে। কিন্তু তুমি যদি ওর কথাগুলো শুনে হাল ছেড়ে দিলে কি করে চলবে? তাহলে আমি এখন কি করব? তুমি সাগরের মনে আবার জায়গা করার চেষ্টা করো। কিভাবে? তুমি ওকে নিয়ে ঘুরতে চলে যাও। কিন্তু ও তো আমার সাথে যাবে না। তুমি আর আরোহীও আমার সাথে যদি যাও তাহলে হয়তো যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আর বৌমাও তোমাদের সাথে যাব। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো। সাগরকে তৈরি হতে বলতে, আর নিজেরও জানি তৈরি হয়ে আসো। এরপর মা আরোহীকে গিয়ে বলে আমাকে বলতে, যাতে আমি তাদের সাথে ঘুরতে যাই। মার কথা মতো আরোহী আমাকে বলতে এসেছিল। তারপর আমি কি করলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন। আমার কথা শুনে আরোহী রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে
আস্তে আস্তে চোখের জল ফেলতে লাগলো। কিছু সময় পর কে আসার পায়ের শব্দ শুনে আরোহী আঁচল দিয়ে নিজের চোখ মুছতে লাগলো। একটু পরে রান্নাঘরে মা আসলো। মা আরোহীকে রান্নাঘরে দেখে অনেকটা অবাক হয়ে গেল। বৌমা, তুমি এখানে কি করছো? এই তো মা, সব কিছু ধুয়ে রাখছিলাম। তোমাকে না বললাম তৈরি হতে? তাহলে এখানে তুমি কি করো? মা, উনি বললেন উনি ঘুরতে যাবে না, তাই আমি আর তৈরি হলাম না। তুমি আমার সাথে আসো। আমি সাগরকে বললে সাগর ঠিকই ঘুরতে যাবে। আপনি যান, আমি হাতের সামনে কাজগুলো শেষ করে চলে আসব। আচ্ছা, তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করো, আমি সাগরের সাথে কথা বলতে যাচ্ছি। মা আমার কাছে চলে আসলো আর আরোহী কাজ করতে লাগলো। সাগর, হ্যাঁ মা বলো। তুমি এখনো ভালো পোশাক পরে তৈরি না কেন? হঠাৎ তৈরি হব কেন? কেন, বৌমা তোকে বলে নাই ঘুরতে যাওয়ার কথা? বলেছে, কিন্তু আমি ওর সাথে ঘুরতে যাব না। আরে পাগল ছেলে, শুধু বৌমা আর তুই তো ঘুরতে যাচ্ছিস না? তাহলে আর কে যাচ্ছে? আমি আর তোর বাবা ওর সাথে যাচ্ছি, তাই তৈরি হয়ে নে। বাবা আর আরোহী যদি চায় তাহলে আমি যাব না। বাবা, তুই হঠাৎ পাগলামি শুরু করছিস না? আমি আর তোর বাবা তৈরি হয়ে গিয়েছি, এখন শুধু তুই আর বৌমা তৈরি হওয়া বাকি। এখন যদি তুই এমন করিস তাহলে আমাদের কষ্টটাই বৃথা। তাই বলে কি তুই রাজি হয়ে যা। আমি একবার বলেছি না, তারা গেলে আমি যাব না তো যাব না। ঠিক আছে, আমি আর ভাবছিলাম নতুন শহর সবকিছু একটু ঘুরে ঘুরে দেখব, কিন্তু তুই যখন যাবে না তাহলে আমার এই আশাটা হয়তো পূরণ হবে না। আমি আর বাঁচবই কয়দিন, আমার দুই একটা আশা পূরণ না হলে কারো কিছু আসে যায় না। ঠিক আছে, তুমি যখন এই শহর ঘুরে দেখতে চাচ্ছ, আমি তৈরি হয়ে আসি, তারপর তুমি আর আমি মিলে এই শহর ঘুরে দেখব। আমি তোর বাবাকে ছাড়া যাব না। তাহলে তাকেও সাথে করে নিয়ে চলো, কিন্তু আরোহীকে নিতে পারবে না। আমরা সবাই চলে যাব, মেয়েটা একা একা বাড়িতে কি করবে? সেইটা আমি জানি না। চল না আরোহীকে নিয়ে, একটা দিনই তো। ঠিক আছে, শুধুমাত্র তোমার জন্য ওকে সাথে করে নিয়ে যাব। ওকে গিয়ে তৈরি হতে বলো। আচ্ছা। তারপর সবাই তৈরি হয়ে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পর সেখানে কি কি হলো তা পরের পার্টে জানতে পারবেন। আমি মাকে শহরের বিভিন্ন জায়গা দেখাচ্ছি, আরোহী আর বাবা আমাদের পিছু পিছু আসছে। বাবা আমার সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি বলি নাই। সারাদিন ঘুরে দুপুরে একটা হোটেলে গিয়ে খাবার খেলাম। তারপর আবার কিছু সময় ঘুরে সন্ধ্যায় থিয়েটারে গিয়ে ছবি দেখতে লাগলাম। অবশ্য থিয়েটারে যাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মা জোর করার কারণে গেলাম। তারপর ছবি দেখে রাতের খাবার খেয়ে বাড়িতে আসার জন্য গাড়ির কাছে যেতে লাগলাম। আমার যে হোটেলে খাবার খেয়েছি সেই হোটেলে রাস্তার অপর পাশে ছিল, তাই গাড়ি এই পাশে রেখে গিয়েছিলাম। আমার সাধারণত একটা বদভ্যাস আছে, সেইটা হলো রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় কেমন জানি বেখেয়ালি হয়ে হাঁটি। রাতের পরিবেশটার আনন্দ নিতে নিতে হাঁটি, এতে আমার অনেকটাই ভালো লাগে। যথারীতি রাস্তা পার হওয়ার সময়ও আমি বেখেয়ালি হয়ে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ করেই বাবা আমার হাত ধরে জোরে টান দিয়ে তার বুকের সাথে লাগিয়ে নেয়। তারপর বুক থেকে সরিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় আমার গালে বসিয়ে দেয়। থাপ্পড় খাওয়ার পর আমি বাবার দিকে তাকাতেই দেখতে পেলাম বাবার চোখের কোণে জল। আমি সেই ছোট থেকে বলে আসছি, রাস্তা দিয়ে হাঁটার সময়, বিশেষ করে রাস্তা পারাপার হওয়ার সময় সাবধানে পার হতে, কিন্তু তুই আমার কথা কেন শুনছিস না? আজকে যদি আমি না দেখতাম তাহলে তো ওই ট্রাকটা তোকে উড়িয়ে চলে যেত, তখন আমাদের কি হতো তুই ভেবে দেখেছিস? আমি নিশ্চুপ ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখলাম আমার থেকে কিছু দূরে একটা ট্রাক যাচ্ছে। জানি তুই আমাকে এখন আর ভালোবাসিস না, তাই আমার কথা তুই ভাবিস না, কিন্তু তোর মার কথা তো তুই ভাববি। তুই তো জানিস তোর মা তোকে কতটা ভালোবাসে। এখন যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোর মার কি হতো ভেবে দেখেছিস? হ্যাঁ, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন চল বাড়িতে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ চল বাড়িতে যাই। ওকে তো আমি এর বেশি আর বলতে পারবো না, এমনিতেই আমার উপর রাগ করে আছে, আর বেশি বললে আবার কি না কি করে বইবে কে জানে। কথাটা বলে বাবা গাড়িতে গিয়ে বসলো। আমিও গাড়িতে গিয়ে বসার পর বাবা গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসলো।
সম্পূর্ণ রাস্তায় আসার সময় আমি আর একটা কথাও বলি নাই। আমি বাড়িতে এসে সরাসরি ঘরে চলে আসলাম। ঘরে আসার সময় বাবা কয়েকবার পিছন থেকে ডাকছিল, কিন্তু আমি না শোনার ভান করে সেখান থেকে চলে ঘরে আসলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমার সাথে একটু আগে যা হলো তা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। আজকে বাবা আমাকে আর থাপ্পড় মারলো, কিন্তু সেই দিনের মতো আজকে আর আমার কষ্ট হচ্ছে না, উল্টো কিছুটা ভালোই লাগছে। তাছাড়া আজকে আর বাবার উপর রাগও হচ্ছে না। দেখতে দেখতে আরও কিছু সময় চলে গেল। এর মধ্যে আরোহী ঘরে এসে নিচে বিছানা করে লাইট বন্ধ করে শুয়ে পড়েছে। হঠাৎ করে আমার জলের পিপাসা পেল, তাই ঘরের লাইট জ্বালিয়ে জল খাওয়ার জন্য বোতল হাতে নিয়ে দেখি বোতলে জল নেই। তাই বিছানা থেকে উঠে গেলাম। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি তোকে বলে যেতে হবে? না, আসলে আমি তা বুঝতে চাইনি। তুই কি বোঝাতে চাইলি আর কি বোঝাতে চাইলি না সেটা আমি দেখতে চাই নাই। তাই যেমন করে চুপচাপ শুয়েছিলি এখনও তেমনই শুয়ে থাক। তবুও যদি একটু বলে যেতে। কেন, তুই জানিস না কোথায় যাচ্ছি? যদি জানতাম তাহলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না। তুই তো নিজেকে দিন দিন বাড়ির মহারানী মনে করছিস, তাই তো ঘরের কোনো কাজই করিস না। যদি কাজ করতি তাহলে ঘরে অন্তত এক বোতল জল এনে রাখতি। কেউ যদি ঘরে জলের পিপাসায় ঘরেও যায় তাহলেও সে জল পাবে না। সরি, আমি খেয়াল করিনি ঘরে বোতলে জল নেই। যদি খেয়াল করতাম তাহলে নিশ্চয়ই জল এনে রেখে দিতাম। তুমি আমাকে বোতলটা দাও, আমি এখনই জল নিয়ে আসছি। থাক, ভাব দেখাতে এখন আর বোতলে করে জল আনতে যেতে হবে না। আমার জলের পিপাসা লেগেছে, আমি নিজে গিয়ে জল খেয়ে আর নিয়ে আসতে পারবো। কথাটা বলে আমি জল আনার জন্য চলে গেলাম। আমার ঘর থেকে রান্নাঘরে যাওয়ার মাঝে মা বাবার রুম পড়ে। আমি যখন জল নিতে মা বাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ আমার কানে কান্নার শব্দ আসলো। মা বাবার ঘরে কে কান্না করবে ভেবে আমি আরও একটু ভালো করে শোনার জন্য দরজার সামনে গেলাম। দরজাটা একটু খোলা থাকার কারণে দরজার ফাঁক দিয়ে চোখ দিতে খেয়াল করলাম বাবা বিছানায় মাথা নিচু করে বসে রয়েছে আর মা বাবার পাশে বসে রয়েছে। তুমি হঠাৎ এমন করে কান্না করছো কেন? কি করব বলো? আজকে যে আমি আবার অনেক বড় ভুল করে বসেছি। কি ভুল? আমি আজকে আবার সাগরের গায়ে হাত তুলেছি। এমনিতেই সাগর আমার উপর রাগ করে আছে, তার উপর বমি, আবার গায়ে হাত তুললাম। আজকে তো তুমি ওর ভালোর জন্যই ওর গায়ে হাত তুলেছ, এই কথাটা সাগরও বুঝবে। আচ্ছা, সাগর কি আমাকে জীবনেও ক্ষমা করবে না? কে বলেছে সাগর তোমাকে ক্ষমা করবে না? দেখবে সাগর একদিন ঠিকই তোমাকে ক্ষমা করে দিবে। কবে? সে একদিন কবে আসবে? আমি যে আর পারছি না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি যে আর পারছি না। তুমি তো জানো আমি তখন সাগরের সাথে যা করেছিলাম সেগুলো ভুল বুঝে ছোট বৌমার কথা বিশ্বাস করে সাগরের সাথে ওইসব করে ফেলেছি। তাই বলে কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমাকে কি একবারও সুযোগ দেওয়া যায় না? মানুষ এর থেকেও কত বড় বড় ভুল করে, কিন্তু কেউ তাদেরকে ক্ষমা করে আর একটা কেউ সুযোগ দেয়। তাহলে সাগর আমাকে আর একটা সুযোগ দিচ্ছে না কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে আর একটা সুযোগ দেওয়া যাবে না? আমি মানছি আমি ভুল করেছি, শুধু ভুল না, অনেক বড় ভুল। আর তার শাস্তি সাগর আমাকে দিয়েছে। আমার সাথে কথা না বলে আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিয়ে এর চেয়ে বড় শাস্তি কি আর একটাও হয়? আমাকে এই শাস্তি দেওয়ার পরেও কি সাগর আমার মন ভরে নাই? ও কি আমাকে আরো কষ্ট দিতে চায়? যদি সাগর আমাকে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে খুশি হয়, আনন্দ পায়, তাহলে আর আমি কিছু বলবো না। কিন্তু শেষ পর্যন্ত জানি ও আমাকে ক্ষমা করে দেয়। আমি যে আর নিতে পারছি না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? তুমি তো জানো সাগর ছোট থেকেই একটু বেশি অভিমানী, তাই ওর এমন ব্যবহার স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তুমি যদি সাগরের মনে আবার জায়গা করে নিতে চাও তাহলে তোমাকে যে আরো শক্ত হতে হবে। আমি যে আর শক্ত হতে পারছি না। সাগরের অভিমান অবহেলার কারণে আমি যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। কথাগুলো শোনার পর খেয়াল করলাম আমার চোখেও জল এসে পড়েছে। আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম, কারণ আমি যদি আর কিছু সময় সেখানে দাঁড়িয়ে বাবার কথা শুনতাম
তাহলে হয়তো আমি আর নিজে ধরে রাখতে পারতাম না। এ কি, তুমি জল না নিয়ে এসে পড়লি কেন? আমি কি তোর চাকর যে আমি তোর জন্য জল নিয়ে আসবো? আমি সেটা বলতে চাইনি। তুমি তো নিজের জন্য বোতল ভরে জল আনতে গিয়েছিলে, তাই একটু জিজ্ঞেস করলাম। তোকে কে জিজ্ঞাসা করতে বলেছে? তুই আগে যেমন শুয়েছিলি এখনও তেমনই চুপচাপ শুয়ে থাক। তুমি হঠাৎ এমন করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? ঠাস ঠাস আমার জীবনটা নরক বানিয়ে দিয়ে এখন জিজ্ঞাসা করতে এসেছিস আমার কি হয়েছে? আজকে আমার সাথে যা কিছু হচ্ছে সবই তোর জন্য। এরপর যদি মুখ দিয়ে আর একটা কথা বলছিস তাহলে তোকে ঘর থেকে ঘাট ধরে বের করে দিব। আগে যেমন চুপচাপ শুয়েছিলি এখনও তেমনি চুপচাপ শুয়ে থাক, সেটাই তোর জন্য ভালো হবে। আরোহী আমার দিকে ছলছল চোখে কিছু সময় তাকিয়ে থেকে শুয়ে পড়ল। আমিও শুয়ে শুয়ে বাবার কথাগুলো ভাবতে লাগলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। বাবা এখানে নতুন একটা বাসা আমার জন্য কিনেছে। আমরা সবাই এখন সেই বাসায় থাকি। তাছাড়া এর মধ্যে বাবা আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় ওনাকে অবহেলা করে গিয়েছি। আমি এখানে যেই কাজটা করার জন্য এসেছিলাম দেখতে দেখতে সেইটাও সঠিকভাবে হয়ে গেল। তাই আজকে সেই উপলক্ষে আমাদের বাড়িতে পার্টি দেওয়া হয়েছে। পার্টি চলার সময়ে আরোহী এমন কিছু দেখলো যেটা দেখে আরোহীর মন খারাপ হয়ে গেল। আরোহীর বারবার মনে হতে লাগলো ওর থেকে কিছু একটা কেউ কেড়ে নিতে চাচ্ছে, আর আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেইটা দেখেই যাচ্ছে। সামনে এগিয়ে কিছু করবে সেই সাহসটুকু পাচ্ছে না। বাবা এতদিন আমাকে যতটা আদর দিয়েছে ততটা আদর সারা জীবনেও দেয়নি। তাই আমার মনে থাকা বাবার প্রতি সব রাগ শেষ হয়ে গিয়েছে। তাই ভেবেছি আজকে পার্টিতে বাবার সাথে আবার সব কিছু ঠিক করে ফেলবো। প্রতিদিন রাতে বাবার কান্না শুনে বাবার প্রতি আমার রাগ আরও কমে গিয়েছে। তাই আমার এই সিদ্ধান্ত নেয়া। এত বড় একটা কাজ সফল হয়েছে শুনে ভাইয়া, বৌদি, দিদি আর জামাইবাবু এসেছে। আজকের পার্টিতে তারাও থাকবে। পার্টি সন্ধ্যায় শুরু হবে আর এখনও বিকালের প্রায় শেষের দিকে। একটু পরে বাড়িতে অফিসের সবাই চলে আসবে। আমি তৈরি হয়ে বাড়ির বাইরে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। বাড়িতে এসে দেখি মা, ভাইয়া, বৌদি, আরোহী, দিদি, জামাইবাবু সবাই তৈরি হয়ে মন খারাপ করে সোফায় বসে রয়েছে। একটু পর বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে আর তোমরা সবাই এমন মন খারাপ করে বসে রয়েছো কেন? তুই অবশ্যই সবাইকে ফোন করে বলে দে আজকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। কেন? কারণ আমরা চাই না বাড়িতে কোনো অনুষ্ঠান হোক। হঠাৎ করে না চাওয়ার কারণটা কি? কারণ আমরা সবাই এখানে অনুষ্ঠান করব আর আপনাদের চোখের সামনেই বাবা মন খারাপ করে থাকবে, এটা আমরা দেখতে পারবো না। কেন? ওনার আবার কি হয়েছে? উনি মন খারাপ করে থাকবে কেন? কেন তুই জানিস না? না তো। সাগর, আমরা মানছি তোর বাবা তোর সাথে যা কিছু করেছিল ওসব করা ঠিক হয়নি। তার জন্য তোর বাবা তোর কাছে অনেকভাবে ক্ষমা চেয়েছে, তোকে বোঝানোর অনেক চেষ্টা করেছে যে ওসব উনি তোকে বুঝে করেছে। শুধু তাই নয়, তোর মনে আবার জায়গা করে নেওয়ার জন্য অনেক চেষ্টাও করেছে। কিন্তু তুই উল্টো কি করেছিস? ওনাকে কষ্ট দিচ্ছিস, অবহেলা করছিস। আচ্ছা, যে বাবাকে তুই নিজের থেকেও বেশি ভালোবাসতি সে একটা না হয় ভুল করেই ফেলেছে, তাকে কি আবার ক্ষমা করে দিতে পারিস না? তার সাথে কি আবার সবকিছু আগের মতো করতে পারিস না? এত বোঝানোর পরেও যদি তুই এখনো তার উপর রাগ করে থাকিস তাহলে আর লোক দেখানোর জন্য বাড়িতে এইসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। এরপরেও যদি তুই অনুষ্ঠান করতে চাস তাহলে করতে পারিস, আমরা বাধা দিব না, কিন্তু অনুষ্ঠানে আমরা কেউই থাকতে পারবো না। আমি যদি বাবাকে রাজি করে অনুষ্ঠানে নিয়ে আসি আর বাবার মন আবার ভালো করে দেই তাহলে কি তোমরা সবাই অনুষ্ঠানে থাকবে? যদি তুই ওনার মন ভালো করে দিতে পারিস তাহলে আমরা সবাই থাকব। ঠিক আছে। বাবা এখনো কোথায়? আমি যাচ্ছি ওনার কাছে। উপরে ওনার রুমে বসে রয়েছে। ঠিক আছে, তোমরা বসো, আমি বাবাকে নিয়ে আসছি। আমি বাবার কাছে চলে গেলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা নিজের রুমে মাথা নিচু করে বসে কি জানি ভাবছে। আর কত সময় লাগবে? বাবা হঠাৎ আমার কণ্ঠ শুনে কিছুটা চমকে গিয়ে আমার দিকে তাকালো। আমি বাবার চোখে স্পষ্ট দেখতে পেলাম। বাবা আমাকে দেখার সাথে সাথেই চোখের জল মুছে ফেললো। চোখের জল মুছে এমন একটা ভাব করলো যে কিছুই হয়নি। এই তো তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছ? তোমার জন্য সবাই বলছে অনুষ্ঠানটা করবে না, আর তুমি বলছো তৈরি হচ্ছ। আমার জন্য কেন করবে না? আমি আবার কি করলাম? তোমার জানতে হবে না তুমি কি করেছো।
এখন তাড়াতাড়ি তৈরি হও, একটু পরেই সবাই চলে আসবে। ঠিক আছে, তুই নিচে গিয়ে বস, আমি এখনই তৈরি হয়ে আসছি। না বাবা, আমি নিচে গিয়ে বসতে পারবো না। আমি আজকে তোমাকে তৈরি করে আমার সাথে করে নিচে নিয়ে যাব। তুই আমাকে কি বলে ডাকলি? কেন, বাবা বলে ডেকেছি। তোমাকে বাবা বলার কারণে কি তোমার কষ্ট হয়েছে? আরে পাগল, অনেক কষ্ট হবে কেন? তুই জানিস তোর মুখ থেকে এই বাবা ডাকটা শোনার জন্য আমি কত কষ্ট করেছি? সেই সব আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে তুই আর কখনো আমাকে বাবা ডাকবি না। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি কিন্তু এই কাজটা ঠিক করনি। কি কাজ বল আমাকে, আমি আমার ভুল শুধরে নিব। এই যে আশা ছেড়ে দিয়ে, আচ্ছা এখন কি এইভাবেই শুধু কান্না করবে, নাকি তৈরি হয়ে নিচে যাবে? নিচে না গেলে তো কেউই অনুষ্ঠানেই থাকবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এখনই ফ্রেশ হয়ে তৈরি হয়ে আসছি, তারপর একসাথে আমরা নিচে যাব।